Hello dear students, this is Madhurima Mees. আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এর লেসন নাম্বার 13 দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ চ্যাপ্টারটার ইউনিট নাম্বার 3টা আলোচনা করব। আমার আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1 ইউনিট 2 দুটো আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর আদার্স যে চ্যাপ্টার্সগুলো ক্লাস 8 এর আমি আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আলোচনা করেছি, গ্রামার সলভ করেছি, রাইটিং সলভ করেছি, প্রশ্নোত্তর সলভ করেছি, সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করো, পেয়ে যাবে। আর যদি যেভাবে বোঝাচ্ছি, যেভাবে কাজগুলো করাচ্ছি, সেইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেই টপিকে চলে আসা যাক। এর আগে বলে রাখি, লেসন 13 যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এখন, এর ইউনিট 2তে কী হয়েছিল। ইউনিট 2তে মনে আছে যে ওনার একজন শেপার্টের সাথে হঠাৎ রাস্তায় উনি দেখা পান, যে 30টার মতো ওরকম মেষ নিয়ে বসেছিল তখন ওই রাস্তাতে। এবং তিনি এই লেখক তো অনেক দিন ধরে যাত্রা করে ক্লান্ত এবং একটু জল নেই, জল শেষ হয়ে গেছে, জলের সন্ধানও পাচ্ছে না। তাই শেপার্টের কটেজে গিয়ে কিন্তু আশ্রয় নেয় এবং শেপার্টের কটেজেই কিন্তু রাতটা কাটায়। এবং সেই সময় এই যে শেপার্ড, এই যে মেষপালক, তিনি কিন্তু 100টা একর্নকে বেছে রাখলো রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে। এবার তারপরের ঘটনাটা আজকে ইউনিট 3তে বলা হয়েছে, সেটা আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি, লাইন ধরে ধরে আলোচনা করে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখো। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন সকালে আর কি কথা বলছে, যে পরের দিনে বেরোবার আগে হি সোকড in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. আগের দিন রাত্রিরে খুব কেয়ারফুলি, খুব যত্নের সাথে যে একর্ন হচ্ছে ওক গাছের ফল, ওক গাছের ফলগুলো যেগুলো বেছে রেখেছিল, গুনে রেখেছিল, সেগুলোকে কি করলো, এক বালতি জলেতে, এক বালতি জলেতে ওগুলোকে সোক করে রাখলো। সোক করে রাখা মানে হচ্ছে জলেতে চুবিয়ে রাখা বা ভিজিয়ে রাখা, ঠিক আছে। আচ্ছা, হি ক্যারিড অ্যান আয়রন রড টু, হাতে কিন্তু একটা লোহার লাঠি নিয়েও উনি বেরিয়েছিলেন অ্যাজ এ ওয়াকিং স্টিক, হাঁটার জন্য লাঠি হিসাবে। তোমরা দেখবে যারা হাইকিংয়ে যায়, যারা বনে জঙ্গলে অনেকক্ষণ ধরে পথ হাঁটার এরকম পরিকল্পনা থাকে, তারা কিন্তু হাতে একটা স্টিক নিয়ে বেরোয়, একটা লাঠি নিয়ে বেরোয়, ঠিক আছে। তো সেটাকেই ওয়াকিং স্টিক বলা হচ্ছে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, এবং ওই যে শেপার্ড, যিনি 100টা একর্নকে বেছে রেখেছিলেন, পরিষ্কার করে রেখেছিলেন, জলে চুবিয়ে রাখলেন, তিনি কিন্তু এই ন্যারেটরকেও আমন্ত্রণ জানালেন ওনার সাথে যাওয়ার জন্য। উনি কি করবেন এই 100টা একর্ন নিয়ে, সেটা দেখানোর জন্য আর কি আমন্ত্রণ জানালেন। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড। যে জায়গায় পৌঁছনোর ছিল, দ্য প্লেস ফর হুইচ হি ওয়াজ হেডিং, যেটা জায়গাটায় পৌঁছানোর জন্য উনি বেরিয়েছিলেন, সেই জায়গায় যখন পৌঁছলেন, হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, তাহলে যেখানে পৌঁছনোর, সেখানে পৌঁছনোর পর হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে জোরে জোরে লাঠিটা দিয়ে ঠুকতে লাগলেন, পাউন্ড করতে লাগলেন, ঠিক আছে। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান একর্ন, এর ফলে কি হলো, মাটিতে জোরে জোরে লাঠিটা ঠোকার ফলে মাটির সেই জায়গায় একটা হোল তৈরি হলো, গর্ত সৃষ্টি হলো। ইন হুইচ, সেটার মধ্যে, হি প্লেসড অ্যান একর্ন, সেটার মধ্যে উনি কি রাখলেন, প্লেস করলেন মানে রাখলেন, কি রাখলেন, একর্ন রাখলেন। একর্ন হচ্ছে, এই যে আবার বলে দিই, ওক গাছের ফল। তাহলে লাঠি দিয়ে মেরে মেরে উনি যে গর্তটা করলেন, সেইখানে একটা একর্ন রাখলেন, একটা ওক গাছের ফল রাখলেন। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল অ্যাগেন, এবং সেই গর্তটাকে আবার বুঝিয়ে দিলেন। আচ্ছা, তারপরে কি করলেন, হি ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ, এই যে গোটা প্রসেসটা এই যে ফলো হলো না, উনি লাঠি দিয়ে গর্ত করলেন, তার মধ্যে একটা ওক গাছের ফল রাখলেন, তারপর আবার মাটিটা বন্ধ করে দিল, গর্তটা মাটি দিয়ে আবার বুঝিয়ে দিল। এটাকে কি বলা হয়, এটাই তো ট্রি প্লান্টেশনের প্রসেস। এইভাবেই তো বীজ রোপণ করা হয়, তাই না। তা হি ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ, বেসিক্যালি উনি কী করছিলেন, উনি ওক গাছ প্লান্ট করছিলেন, বপন করছিলেন, ঠিক আছে। ইন দিস ওয়ে, এইভাবে, হি প্লান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার। ওই যে সেই 100টা দানা আগের দিন রাত্রিরে শোয়ার আগে বলেছিলাম, আগের ইউনিট 2তে, আগের দিন রাত্রিরে শোয়ার আগে উনি সেই 100টা দানা যে বেছে রেখেছিলেন আর সকালে যে চুবিয়ে রাখলেন, শোক করে রেখেছিলেন, সেই 100টা ওক গাছের সেই 100টা ফলের কথা বলা হচ্ছে, ওই একর্নসের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো কী করলেন এখানে, মানেটা বলি, ইন দিস ওয়ে, এইভাবে, হি প্লান্টেড, উনি প্লান্ট করলেন, বপন করলেন, হিজ 100 একর্নস, তার সেই 100টা একর্নস
উইথ গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে। ঠিক আছে, বোঝা গেল উনি তাহলে কেন সেই অত রাত্রির হয়ে গেছে তাও খুব যত্নের সাথে ওই অত ফলের বীজগুলো বেছে রাখলো, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা থেকে ফল গাছ বেরোতে পারে সেই হিসাবে, দানা কোনটা পচা, সব বেছে বুছে তো সব রেখেছিল। কেন রেখেছিল এই প্রশ্নটা যদি করা হয় তাহলে কিন্তু উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ, যে উনি গাছটা বপন করবেন, এই বীজগুলো বপন করবেন, তার জন্যই কিন্তু ওই গাছের দানাগুলো বেছে রেখেছে, ফলের দানাটা, ওক ফলের দানাটা কিন্তু বেছে রেখেছিলেন। ঠিক আছে, ওক গাছের ফল। আচ্ছা, ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এই সময়ে, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, তখন আমার মনে হলো, যখন দেখলাম এই সমস্ত কাণ্ড কারখানা কাজকর্ম, তখন আমার মনে হতে লাগলো, এই মোমেন্টে এসে, এই মুহূর্তে এসে আমার মনে হতে লাগলো, আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমার মনে হতে লাগলো ওনার বয়স কত। আমি ওয়ান্ডার করতে লাগলাম, আমি ভাবতে লাগলাম যে ওনার বয়স কত, মানে এই যে 100টা দান উনি একদিনে পুঁতলেন, একদিনে 100টা ওক গাছের ফল বপন করলেন মাটিতে, তো এনার বয়স কত এইটা লেখকের মনে হলো। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, ওনাকে দেখে তো মনে হচ্ছিল, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল 50-এর ওপর ওনার বয়স তো হবেই, এটা লেখক বলছেন। 55 হি টোল্ড মি, শেপার্ড কিন্তু তখন লেখককে বলছে যে আমার বয়স হচ্ছে কত না 55, 55, তাহলে 55 হি টোল্ড মি, সে বলল লেখককে যে 55 মানে 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বোফিয়ার, ওনার নাম হচ্ছে এলজিয়ার্ড বোফিয়ার। ঠিক আছে, এটা ফ্রেঞ্চ নাম, যার ফলে নামটা কিন্তু তোমাদের ইংলিশে যে সমস্ত রাইটিংসের নামগুলো পড়ে এসছো তার থেকে একটু অন্য ধরনের শুনতে লাগছে, কারণ ফ্রেঞ্চ রাইটার্স বা ফ্রেঞ্চ নেমের সাথে তোমরা অতটা অবগত নও। আচ্ছা, তা এখানে যে নামটা দেওয়া হয়েছে এলজিয়ার্ড বোফিয়ার, নামটা মনে রেখো। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন হিজ প্লেন্স, ওনার সমতল ভূমিতে উনি মানে ওনার মালিকানা ছিল, কিসের মালিকানা ছিল না, একটা ফার্মের। ঠিক আছে, একটা খামার বাড়ি ছিল ওনার। ঠিক আছে, সমতল জায়গায় ওনার একটা খামার বাড়ি ছিল এককালে। ওয়্যার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে উনি তার বেশিরভাগ মানে জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু সেইখানে উনি কাটিয়ে এসছেন। ঠিক আছে, হি হ্যাড লস্ট হিজ ওনলি সন, ওনার একমাত্র ছেলেকে উনি হারিয়েছেন, অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপরে উনি ওনার স্ত্রীকেও হারিয়েছেন। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তারপরে কি করেছেন, এই একাকিত্বের জীবনে উনি কিন্তু চলে এসছেন, এই সলিটিউডে উনি চলে এসছেন। ঠিক আছে, পুত্রকেও হারিয়েছেন, একমাত্র পুত্রকে, এবং তারপরে ওনার স্ত্রীও গত হন, তার ফলে উনি কোথায় চলে আসেন, এই সলিটিউড, এই ফাঁকা একার জীবন যাপন করছেন যে এখানে, সেই জীবনটাকে উনি বেছে নিয়েছিলেন। where he took pleasure in living slowly with his flock of sheep and his dog, এবং এই যে একার যে জীবনটা, এইখানেই উনি কিন্তু প্লেজার মানে হচ্ছে আনন্দ খুঁজে নিয়েছিলেন। ঠিক আছে, যেখানে উনি কিন্তু লাইফটা স্লো হয়ে গেছে, এখানে কিন্তু লাইফটা আর ফাস্ট নয়, যে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি অফিসে যেতে হবে, এই ট্রেন ধরতে হবে, বাস ধরতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এই লাইফটার থেকে অনেক দূরে উনি চলে এসছেন। এখানে জীবনটা খুব স্লো, এখানে জীবনটা খুব ধীর গতিতে এগোচ্ছে প্রকৃতির মাঝে, এই জীবনটাতেই উনি কিন্তু আনন্দ খুঁজে পেলেন, প্লেজার খুঁজে পেলেন। ঠিক আছে, এই জীবনটা কোন জীবন না, উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, ওনার এই যে মেষের পাল আর এই যে কুকুর, যারা মেষ পালন করে বলে রাখে এই সূত্রে, তারা কিন্তু কুকুর পোষে, যাদেরকে শেপার্ড ডগও বলা হয়ে থাকে। ঠিক আছে, কেন কুকুরগুলো পোষা হয় না, এই কুকুরগুলোকেই ট্রেনিং দেওয়া হয়। কুকুরগুলো যদি দেখে যে কোনো একটা মেষ, কোনো একটা ভেড়া যদি পাল থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে কুকুরগুলোই কিন্তু তাড়া করে করে এক জায়গায় জড়ো করে। এই জন্য যারা মেষ পালন করে, আমি বিদেশের কথা বলছি, ওইখানে এই ট্র্যাডিশনসটা রয়েছে, তারা কিন্তু একটা এরকম শেপার্ড ডগ, একটা বলে না বেশ কয়েকটাই রাখে, কারণ অনেক মেষ যদি থাকে, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তারা কিন্তু কুকুরকে রাখে। ঠিক আছে, তো তাই জন্যই এখানে কিন্তু দুটো প্রাণীরই আমরা উল্লেখ পাচ্ছি। আচ্ছা, এবার গল্পে চলে আসা যাক। গল্পে যেটা বলছে যে এই মেষের পাল আর এই কুকুর আর ওনার এই যে প্রকৃতির মাঝে জীবন, এই যে ধীরগতির জীবনের মধ্যেই কিন্তু উনি আনন্দ খুঁজে নিয়েছেন। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, উনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন, এই কনক্লুশনে পৌঁছেছিলেন, এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এই দেশটা মারা যাচ্ছে কিসের অভাবে না, ল্যাক অফ ট্রিজ, ল্যাক মানে অভাব, ট্রিজ তো গাছ, গাছের অভাবে দেশটা কোথাও একটা ভেতর থেকে মরে যাচ্ছে। এই ডিসিশনে, এই সিদ্ধান্তে উনি কিন্তু পৌঁছেছিলেন।
হি অ্যাডেড দ্যাট, আরও উনি বললেন, এটা শেপার্ডের কথাটা বলা হচ্ছে, আরও উনি বললেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, জীবনে ওনার আর তো ইম্পর্টেন্ট কিছু রইল না করার জন্য, হি হ্যাড রিজলভ, উনি ডিসিশন নিয়েছিলেন, উনি মনস্থির করেছিলেন টু রেমেডি দিস সলিউশন, এই সিচুয়েশন, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে চারপাশে গাছের অভাবে, যে শুকনো ভূমির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে চারদিকে ওনার দেশেতে, এটার উনি একটা সুরাহা করবেন, এই সমস্যাটার একটা সমাধান করবেন, ঠিক আছে। উই পার্টেড দ্য নেক্সট ডে, তার পরের দিনে কিন্তু লেখক আর এই মানুষটা কিন্তু যে যার রাস্তায় আলাদা হয়ে গেলেন, অর্থাৎ লেখককে তো সেই 1.5 দিন দূরে যে গ্রামটায় ওনার যাওয়ার, সেখানে উনি যাত্রা শুরু করলেন, আর সেই জন্যই বলা হচ্ছে উই পার্টেড নেক্সট ডে, যে যার আলাদা হয়ে গেলাম। দ্য নেক্সট ইয়ার ওয়ার কেম, পরের বছরে যুদ্ধ শুরু হলো, ইন উইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, আমি কিন্তু সেই যুদ্ধে 5 বছরের জন্য যুক্ত হয়ে পড়লাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর এয়ার, যখন যুদ্ধ শেষ হলো আমার ভীষণ ইচ্ছা করলো বিশুদ্ধ বাতাস গ্রহণ করার। অ্যান্ড আই সেট আউট অ্যাগেন, আমি আবার বেরিয়ে পড়লাম অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, ওই ডেজার্টেড কান্ট্রি, ওই যে মানবজনহীন, কোনো প্রাণের চিহ্নবিহীন যে সেই দেশটা ছিল, সেই দেশের পথ ধরেই আমি আবার বেরিয়ে পড়লাম, মানে যেখানে উনি গেছিলেন, যার গল্প এতক্ষণ ধরে আমরা পড়লাম, সেইখানেই কিন্তু লেখক আবার সেই পথে পাড়ি দিলেন যুদ্ধের শেষে। যুদ্ধে উনি কত বছর যুক্ত ছিলেন? 5 বছর যুক্ত ছিলেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, ওখানের জমি কিন্তু এখনও পাল্টায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্লান্টেড ট্রিজ, এবং গতকাল থেকেই আমি কিন্তু ভেবে চলেছি সেই অত বছর আগে যে শেপার্ড, যে মেষপালকের সাথে আলাপ হয়েছিল এলজেড বোফের, তার কথা, যে কিনা গাছ পুঁতত, সেই মানুষটার কথা আমি ভেবে চলেছি। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. আমি নিজেই নিজেকে বলতে লাগলাম যে 10,000 ওক গাছ মানে কতই না জায়গা নিয়ে থাকবে, কত জায়গা জুড়েই না এই 10,000 ওক গাছটা বেঁচে থাকবে, এই কথা আমি নিজেকে বলতে থাকলাম। I had said to myself. When I made LZ Boffer this time, এবার যখন LZ Boffer সাথে আমার আলাপ, মানে দেখা হলো, সাক্ষাৎ হলো, I found the war had not disturbed him at all. আমি জানতে পারলাম যে এই যে এত বড় যুদ্ধ যা পৃথিবীকে নাজেহাল করে দিয়েছিল, সেই যুদ্ধের কোনো কিছুই কিন্তু এই মানুষটাকে ডিস্টার্ব করে উঠতে পারেনি, বিরক্ত করে উঠতে পারেনি। এনার লাইফে কিন্তু যুদ্ধের কোনো প্রভাব পড়েনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্লান্টিং, উনি যে গাছ রোপণের কাজ করে চলেছিলেন, বীজ বপন, গাছ রোপণ, বৃক্ষরোপণ, এই কাজটা যে উনি করে চলেছিলেন, উনি কিন্তু সেই কাজটাই এখনও করে চলেছেন, সেই কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। দ্য ওকস অফ 1910 were now 10 years old, সেই 1910 সালের সেই ওক গাছগুলো যেটা আমার সামনে পোতা হয়েছিল, তাদের এখন বয়স কত হয়েছে? 10 বছর বয়স হয়ে গেছে। তার মানে এই যে লেখক কত বছর বাদে এলজেড বোফারের সাথে দ্বিতীয়বার দেখাটা করছেন, অ্যান্সারটা হয়ে যাবে 10 বছর বাদ, ঠিক আছে। 5 বছর যুদ্ধে যুক্ত ছিলেন, আর তাহলে 10 বছর বাদ উনি কিন্তু দেখা করছেন, কারণ মানে প্রথম যে দেখাটা হয়েছিল সেটা তাহলে 1910 সালে, সেই সময়ের গাছগুলো আজ এখন কত হয়ে গেছে? 10 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড ওয়্যার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং সেদিনের ছোট্ট ছোট্ট বীজগুলো যারা আজ গাছ হয়ে গেছে, তারা কিন্তু আমার আর এই এলজেড বোফের, আমাদের দুজনের থেকেই কিন্তু লম্বা হয়ে গেছে, তারা টলার হয়ে গেছে, ঠিক আছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই যে দৃশ্যটা ছিল আমার চারপাশে, এই গাছেদের বেড়ে ওঠা গাছগুলোর যে দৃশ্যটা ছিল, এটা ভীষণ ইমপ্রেসিভ ছিল, চিত্তাকর্ষক ছিল, মনকে খুব আকর্ষণ করেছিল। I was actually speechless and we passed the whole day in silence. আমি সত্যি বলতে গেলে স্পিচলেস হয়ে পড়েছিলাম, বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স, পুরো দিনটা নিস্তব্ধতায় কাটিয়েছি। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, ওনার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শান্তভাবে নিস্তব্ধতার মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। দেখো ভালো করে লক্ষ্য করো, হিজ ফরেস্ট বলেছে কেন, এই জঙ্গলটা কিন্তু সেই মানুষটারই তৈরি। ইট ওয়াজ ইন 3 sections, এই জঙ্গলটার 3টে সেকশনস ছিল, 3টে ভাগ করা যায় জঙ্গলটাকে দেখতে গেলে। 11 কিলোমিটার লং ওভারঅল, লম্বায় দেখতে গেলে 11 কিলোমিটার লম্বা। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, সবথেকে প্রশস্ত জায়গাটা, সেই জায়গাটায় মাপতে গেলে 3 কিলোমিটার, 3 কিলোমিটার ওয়াইড, তাহলে চওড়ায় 3 কিলোমিটার আর লম্বায় 11 কিলোমিটার ছিল। এতটা জায়গা জুড়ে গাছগুলো বেড়ে উঠেছিল, ঠিক আছে, তাই জন্য গাছ আর বলা যাচ্ছে না, ওটা জঙ্গল। When I considered that this
had all sprung from the hands and from the soul of this one man. যখন আমি কনসিডার করলাম, আমি ভেবে দেখলাম যে এই এত প্রশস্ত, এত জায়গা জুড়ে যে জঙ্গলটা তৈরি হয়েছে সেটা কোথা থেকে এসেছে, সেটা এই একটা মানুষের হাত আর চিত্ত, একদম মন থেকে এই গাছগুলো বেড়ে উঠেছে। একটা মানুষের হাত থেকে, একটা মানুষের মন থেকে, উইদাউট টেকনিক্যাল এইডস। কোনো টেকনিক্যাল এইডস এখানে ছিল না, কোনো যন্ত্রের সাহায্য এখানে ছিল না। ইট স্ট্রাক মি দ্যাট, আমার তখন মাথায় এই জিনিসটা এলো, এই কথাটা এলো, এই ভাবনাটা এলো, মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশন। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা এখানে লেখক বলছেন যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশন। অর্থাৎ মানুষ ধ্বংসের ক্ষেত্রটা ছাড়া আর যে কোনো জায়গাতেই, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো সেক্টরে, যে কোনো ডোমেনেই মানুষ ঈশ্বরের সমান, মানুষ ঈশ্বরের মতো এফেক্টিভ, ঈশ্বরের মতো প্রোডাক্টিভ। অর্থাৎ ধ্বংসের ক্ষেত্রে কিন্তু মানুষ আর ঈশ্বরের মতো নয়। ধ্বংসর ক্ষেত্রটা ছাড়া, ধ্বংসের ক্ষেত্রে মানুষ তো ধ্বংস করে ফেলছে সব কিছু, কিন্তু ধ্বংসের ক্ষেত্রটা বাদ দিলে যদি সৃষ্টির দিকে তাকানো যায়, সৃষ্টি, সৃজন, এই সমস্ত দিকে যদি তাকানো যায়, তাহলে মানুষ কিন্তু ঈশ্বরের সমান এফেক্টিভ, ঈশ্বরের মতোই প্রভাবশালী। কারণ ভেবে দেখো, এই একটা মানুষের ইচ্ছা শক্তি, একটা মানুষের ওই দুটো হাত দিয়েই কিন্তু এতগুলো গাছ, এত হাজার হাজার গাছ, যে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, তার ইচ্ছা শক্তি, তার দৃঢ়তা, যে হ্যাঁ তার মনস্থিরতা, সব কিছু মিলিয়ে, তার একাগ্রতা, সব কিছু মিলিয়ে কিন্তু এই জঙ্গলটা সৃষ্টি হয়েছে। তাহলে একটা মানুষ চাইলে একটা জঙ্গল সৃষ্টি করতে পারে, মানুষের এরকম ক্ষমতা। তাই জন্য ঈশ্বরের সাথে কিন্তু তুলনা করে এখানে কিন্তু এক্সাম্পলটাই, উপমাটা টানা হয়েছে, যে সৃষ্টির দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু মানুষ ঈশ্বরের মতোই প্রভাবশালী হয়ে উঠতে পারে। এইখানে এই মেসেজটার মধ্যে দিয়ে গল্পটা শেষ হচ্ছে তোমাদের। যদি যেভাবে বুঝিয়েছি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটা লাইক করে দিও একটা। যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যেও শেয়ার করতে চাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো যেখানে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব, তার নোটিফিকেশন পেতে গেলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারেরই প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টুডে।